জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় মোট 12 জনের পরীক্ষা পুরোপুরি বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। 100 দিনের কাজ প্রকল্পে রাজ্যের 21 লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি রাজ্য সরকারই মিটিয়ে দেবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। লোকসভা নির্বাচনের আগে সারা দেশে সংশোধিত নাগরিকত্ব আইন CAA কার্যকর হবে জানিয়েছেন শান্তনু ঠাকুর। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। ISL ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচটি আগামীকাল অমীমাংসিতভাবে শেষ হয়েছে। মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মোট 12 জন পরীক্ষার্থীর পরীক্ষা পুরোপুরি বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চক্রান্ত করে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পর্ষদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, কোনো মহল থেকে পরীক্ষা সাবোতাজ করার চেষ্টা করা হচ্ছে। তবে এবার যেভাবে নিরাপত্তা বিধি তৈরি হয়েছে তাতে প্রশ্নপত্র ফাঁস করে পার পাওয়া যাবে না। উল্লেখ্য, গত শুক্রবার পরীক্ষা শুরুর কিছু পরে মালদহের এনায়েতপুর হাই স্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত 6 জনের পরীক্ষা বাতিল হয়েছে। এর মধ্যে 4 জন ছাত্র ও 2 জন ছাত্রী ছিল বলে পর্ষদ সূত্রে জানা গেছে। গোপালপুর হাই স্কুল, ভগবানপুর KBS হাই স্কুল এবং আমগুড়ি রামমোহন হাই স্কুলের আরো 6 জনের পরীক্ষাও বাতিল করা হয়েছে। পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু মোবাইল ফোন। পর্ষদ সূত্রে খবর, গতকাল মোট 12টি ফোন বাজেয়াপ্ত হয়েছে। বাংলা পরীক্ষার দিন 14টি মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল। পর্ষদ সভাপতি জানিয়েছেন, সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করে বেশ কিছু অসাধু সংস্থা মোবাইল মারফত প্রশ্নের উত্তর আদান প্রদান করছে। বেশ কিছু পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষককে বা কোনো কোচিং সেন্টারকে প্রশ্নপত্র পাঠাচ্ছে, এমনও অভিযোগ সামনে এসেছে বলে জানিয়েছেন তিনি। 100 দিনের কাজ প্রকল্পে রাজ্যের 21 লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি রাজ্য সরকারই মিটিয়ে দেবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। রেড রোডে ধর্ণা অবস্থানের দ্বিতীয় দিনে গতকাল মঞ্চ থেকে তিনি বলেন, রাজ্যের ওই শ্রমিকদের বকেয়া গত 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। রাজ্যের 21 লক্ষ মানুষ যারা 100 দিনের টাকা পাননি, তাদের টাকা আগামী 21শে ফেব্রুয়ারি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার সহ 62টি জনকল্যাণমূলক প্রকল্পের অর্থ সংস্থান করতে রাজ্য সরকারকে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যের 11.5 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার টাকা না দিলে এদের টাকাও রাজ্য সরকারই মিটিয়ে দেবে, তবে তার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে 100 দিনের কাজের টাকা দেবেন বলে যে দাবি করেছেন, বিজেপি তার সমালোচনা করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এই টাকা মদ বিক্রি বা ডিয়ার লটারি সঞ্চিত অর্থ অথবা কেন্দ্রের পাঠানো তহবিল নয়-ছয় করে দেবেন। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভোটের আগে এইভাবে টাকা দেওয়া কার্যত ঘুষ দেওয়ার শামিল। মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে এইভাবে শেষ চেষ্টা করছেন। বিজেপি নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পাল আসানসোলে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, আবাস যোজনা, গ্রামীণ যোজনা সহ 23টি প্রকল্পে কেন্দ্রীয় সরকার 2022 থেকে এখনো পর্যন্ত এ রাজ্যকে 1,14 কোটি টাকা দিয়েছে। অনেক রাজ্যের চেয়ে পশ্চিমবঙ্গকে বেশি টাকা দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রীকে ধর্ণা যদি দিতেই হয় তাহলে দিল্লি গিয়ে ধর্ণা দেওয়া প্রয়োজন ছিল। তিনি আরো বলেন, দিল্লি গিয়ে ধর্ণা দিলে কংগ্রেস তাঁকে সমর্থন করবে। রাজ্য সরকার কেন বকেয়া পাওনা আদায়ের ব্যাপারে সুপ্রিম কোর্টে মামলা করছে না, এই প্রশ্নও তোলেন অধীরবাবু। লোকসভা নির্বাচনের আগেই ঘাটালে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিনেতা দীপক অধিকারী, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি একসঙ্গে এই 3টি পদ থেকে ইস্তফা দিয়েছেন। গতকাল জেলা শাসককে চিঠি লিখে তিনি এই ইস্তফার কথা জানান। লোকসভা নির্বাচনের আগেই সারা দেশে সংশোধিত নাগরিকত্ব আইন CAA কার্যকর হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই আইন চালু করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তিনি জানান, ধর্মীয় কারণে পাকিস্তান ও বাংলাদেশ থেকে যারা এদেশে এসেছে তাদের নাগরিকত্ব দিতেই এই আইন আনা হয়েছে। এতে কোনো রাজনৈতিক দলের আপত্তি করার কারণ নেই। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, CAA মুখ্যমন্ত্রীর এখতিয়ার বহির্ভূত বিষয়। বিজেপি বাংলা শস্য বীমা যোজনায় দুর্নীতির অভিযোগ করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন, 2019 সাল থেকে 85 লক্ষ কৃষককে বাংলা শস্য বীমা যোজনায় 2,400 কোটি টাকা দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। যারা টাকা পেয়েছেন তাদের কয়েকজনের তথ্য তুলে ধরে রাজ্য সভাপতি বলেন, শুধুমাত্র শাসক দলের সদস্যরাই এই টাকা পেয়েছে। যত পরিমাণ জমি রয়েছে তার চেয়ে অনেক বেশি টাকা
টাকা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জমির মালিক না হয়েও অনেকে টাকা পেয়েছেন বলে তাঁর দাবি। শ্রী মজুমদার জানান, এই দুর্নীতির বিরুদ্ধে তারা আদালতে সিবিআই তদন্তের দাবি জানাবেন। সাধারণ মানুষের টাকা নিজের দলের সদস্যদের পাইয়ে দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হতে দেননি বলে সুকান্ত মজুমদার অভিযোগ করেন। আগামীকাল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। 8ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার বিধানসভার সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বরাবরের মতো এবারও বৈঠকে বিরোধী বিজেপি পরিষদীয় দল যোগ দেয়নি, তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এবারের অধিবেশনে বেশ কয়েকটি বিল আনা হবে। এর সঙ্গে হাওড়া পুরসভা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, হাওড়া পুরসভার নির্বাচন বহুদিন বকেয়া রয়েছে। এই নির্বাচন কলকাতা পুরসভার সঙ্গেই হওয়ার কথা ছিল। রাষ্ট্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ড 2024-25 অর্থবর্ষে রাজ্যে 3,15,000 কোটি টাকা ঋণ দানের লক্ষ্যমাত্রা নিয়েছে। কলকাতায় গতকাল স্টেট ক্রেডিট সংক্রান্ত এক সেমিনারে নাবার্ডের পশ্চিমবঙ্গ আঞ্চলিক শাখার চিফ জেনারেল ম্যানেজার উষা রমেশ জানিয়েছেন, কৃষি, ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন অগ্রাধিকার খাতে এই ঋণ দেওয়া হবে। ঋণের লক্ষ্যমাত্রা বিগত বছরের তুলনায় 16.7% বেশি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা। সেই কথা মাথায় রেখেই কৃষি, ক্ষুদ্র শিল্প ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রে এই ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা স্টেট ফোকাস পেপারের উদ্বোধন করেন। রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে ফের তলব করেছে ইডি। আগামী 7ই ফেব্রুয়ারি সল্টলেকের ইডি দফতরে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এই নিয়ে তাকে দ্বিতীয়বার ডেকে পাঠানো হলো। ইমেল মারফত তাকে সমনটি পাঠানো হয়েছে। এর আগে গত 29শে জানুয়ারি তাকে তলব করা হলেও হাজিরা দেননি শেখ শাহজাহান। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়ায় রেশন দুর্নীতির মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে ইডি আধিকারিকরা আক্রান্ত হন। সেই থেকেই পলাতক শেখ শাহজাহান। মাধ্যমিক পরীক্ষা দিয়ে ট্রেনে করে বাড়ি ফেরার পথে কাকিনাড়ায় দুর্ঘটনার জেরে রাজকুমার সাউ নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। চলন্ত ট্রেন থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে একটি পোস্টের সঙ্গে ধাক্কা লেগে ওই ছাত্র ট্রেন থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই রাজকুমারের মৃত্যু হয়। মৃত ছাত্রের বাড়ি ভাটপাড়ার 8 নম্বর ওয়ার্ডে। এদিকে পূর্ব রেলের হাওড়া কাটোয়া শাখার সমুদ্রগড় ও নান্দাই স্টেশনের মাঝে ট্রেনের ধাক্কায় লক্ষ্মী হালদার নামে এক 10ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। তার বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার হাটি গ্রামে। ডাউন কাটোয়া হাওড়া লোকাল ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের অনুমান। মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা ভিড় জমান। পরে জিআরপি দেহটি উদ্ধার করে নিয়ে যায়। 5 দিন নিখোঁজ থাকার পর হাত পা বাঁধা অবস্থায় শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গতকাল আগরপাড়া নিউ লাইন এলাকায় তুমুল বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। বিটি রোডের আলপেন ডেয়ারি মোড়ে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। ঘোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলেও অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয়। অভিযোগ, 8 বছরের শিশু ইমতিয়াজ হোসেন 5 দিন আগে নিখোঁজ হয়েছিল। খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ তার খোঁজ পায়নি। গতকাল দুপুরে স্থানীয় একটি জলাশয়ের ধার থেকে হাত পা ও মুখে রুমাল বাঁধা অবস্থায় তার দেহ পাওয়া যায়। এরপরই পুলিশের বিরুদ্ধে স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। আসছি খেলার খবরে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচটি 2-2 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। খেলার 3 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন অজয় ছেত্রী। 17 মিনিটে সেই গোল শোধ করেন আর্মান্দো সাদিকু। দ্বিতীয়ার্ধের 55 মিনিটে পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ক্লেটন সিলভা। খেলার একেবারে অন্তিম লগ্নে 87 মিনিটের মাথায় সমতা ফেরান মোহনবাগানের স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস। মোহনবাগান 11 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে লীগ তালিকার 5ম স্থানে রইল। অন্যদিকে ইস্টবেঙ্গল সমসংখ্যক ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে 7ম স্থানে আছে। স্থানীয় সংবাদ শেষ হলো।